নমস্কার, আবাস নিউজের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমি প্রগতি। শুরু করছি আজকের সংবাদ। সিএস শপের দোকানে ভয়াবহ আগুন। আগুনে পুড়ে ছাই কয়েক লক্ষ টাকার মদ, বহু সরঞ্জাম সহ বেশ কিছু টাকাও পুড়ে ছাই হয়ে গেছে বলে এমনটাই জানা গেছে। সিএস শপের দোকানে ভয়াবহ আগুন। আগুনে পুড়ে ছাই কয়েক লক্ষ টাকার মদ, বহু সরঞ্জাম সহ বেশ কিছু টাকাও পুড়ে ছাই হয়ে গেছে বলে এমনটাই জানা গেছে। প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকে এমন ঘটনা ঘটেছে বলে মনে করছে স্থানীয়রা। তবে অভিযোগ উঠেছে ফায়ার ব্রিগেডের সঠিক সময় না পৌঁছানো এমন ক্ষতি বলে মনে করছে দোকানের মালিক। তবে এই অভিযোগ উঠেছে দোকানে কোনো অগ্নি নির্বাপকের ব্যবস্থা ছিল না। যেখানে দেখা যাচ্ছে দীঘা, তাজপুর, মন্দারমণি, শঙ্করপুরের মতন এই সমস্ত পর্যটন কেন্দ্রগুলিতে দ্রুত অগ্নি নির্বাপকের ব্যবস্থার জন্য নিমতলায় তৈরি করা হচ্ছিল ফায়ার স্টেশন, আর সেখান থেকে আসতে সময় লেগে যায় প্রায় আধ ঘন্টারও বেশি, যার ফলে এরকম বড় দুর্ঘটনা ঘটল বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিমা 2 সিএস শপের মালিক অম্লান পণ্ডা বলেন, সকালবেলায় খবর পেয়ে তাড়াতাড়ি চলে আসি স্থানীয় দীঘা থানা এবং দীঘা মোহনা কোস্টাল থানায় খবর দেওয়া হয়। তারপরে ফায়ার ব্রিগেডে ফোন করা হলে অনেক পরে আসে। তবে দোকানে কেন অগ্নির ব্যাপক ব্যবস্থা নেই তা নিয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। যেহেতু মদের দোকান, পরপর প্রচুর গোডাউনে মাল ছিল, তাই অ্যালকোহল থাকার কারণে আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে একতলা থেকে দোতলা। এই মুহূর্তে পুলিশ দোকানটি সিল করেছে। 10 মিনিটের ভিতরে 10 মিনিটের ভিতরে। আরে আমি তো যাচ্ছি, এটা কত ঘন্টা হলো? সবাই যাইতে হবে না। 2023 সালে পুকুরিয়ার পনকপল্লীতে সুরজ কোটাল নামে এক যুবককে খুন করে দেহ লোপাট করার ঘটনায় 8 জনকে সোমবার ঝাড়গ্রাম জেলা আদালতে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন জেলা জজ বাহাদুর বিচারক কল্লোল চট্টোপাধ্যায়। 2023 সালে পুকুরিয়ার পনকপল্লীতে সুরজ কোটাল নামে এক যুবককে খুন করে দেহ লোপাট করার ঘটনায় 8 জনকে সোমবার ঝাড়গ্রাম জেলা আদালতে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন জেলা জজ বাহাদুর বিচারক কল্লোল চট্টোপাধ্যায়। 14 এপ্রিল 2023 সালে পনকপল্লীর এক যুবককে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে পিতা শশধর কোটাল নিখোঁজ অভিযোগ করেন ঝাড়গ্রাম থানায়। সেই অভিযোগ পেয়েই ঝাড়গ্রাম থানার পুলিশ তদন্তে নেমে সেখান থেকে 2 জনকে গ্রেপ্তার করে এবং জানতে পারে এর পেছনে ত্রিকোণ প্রেমের ঘটনায় সেই যুবককে খুন করে তার দেহ লোপাট করা হয়েছে। এরপরই পুলিশ তদন্তে নেমে পুলিশ জানতে পারেন যে পনকপল্লীর গ্রাম থেকে কিছুটা দূরে জঙ্গলে একটি গাছের তলায় মাটির নিচে তার দেহ রয়েছে। এরপরই পুলিশ মাটি খুঁড়ে সেই পচা গলা সুরজ কোটালের দেহ উদ্ধার করে। এরপর তদন্তে জানা যায় এর পেছনে আরো 6 জন রয়েছে। পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং আদালতে পেশ করে বিচার প্রক্রিয়া শুরু করে। সেই মামলায় সোমবার তাদের ঝাড়গ্রাম আদালতে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক।
মামলাটা কি ছিল এবং কত সালের মামলা? মামলাটা ছিল 104 ঝাড়গ্রাম পিএস কেস নাম্বার 104/23 ডেটেড 14/4/2023। এটা হয়েছিল গত বছর ইংরেজি 14/4/2023 তারিখে প্রণবপল্লীর সুরজ কোটালকে পাওয়া যাচ্ছিল না বলে তার বাবা শশধর কোটাল ঝাড়গ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে করতে পুলিশ 30/4/2023 তারিখে প্রণবপল্লীরই দুজনকে অ্যারেস্ট করে, সঞ্জয় কোটাল এবং দুগা ভুক্তা। তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রণবপল্লীর কাছে ঢেকিপুরা জঙ্গলের ভেতর থেকে তাদের দেখানো মতো জায়গা থেকে একটি মৌল গাছের তলা থেকে শশধর কোটালের ছেলে সুরজ কোটালের পচা গলা মৃতদেহ পাওয়া যায় এবং তারপরে পুলিশ চার্জশিট জমা দেয়। সেই চার্জশিট জমা দেওয়ার পর মোট 8 জনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেয় পুলিশ। চার্জশিট জমা দেওয়ার পর গত 1/8/2024 থেকে বিচার শুরু হয়। ফাইনালি 6 মাসের মধ্যেই বিচার শেষ হয়ে গিয়ে তার সাজাও ঘোষণা হয়ে যায়। সাজাতে গত 15/2/2025 তারিখে ঝাড়গ্রাম ওনাদেরকে এই 8 জনের প্রত্যেককেই দোষী সাব্যস্ত করেন এবং আজকে সাজা শোনান। ভারতীয় দণ্ডবিধি আইনের 302 ধারা, 364 ধারা এবং 201 ধারা তাদের প্রত্যেকটি সাজাই একসঙ্গে চলবে এবং তাদের যাবজ্জীবন কারাদণ্ড হবে। অস্বাভাবিক দেরিতে মেদিনীপুর হাওড়া রুটের ট্রেনগুলির দেরিতে চলা, পূর্ব ঘোষণা ছাড়াই বিভিন্ন ট্রেন বাতিল করে দেওয়া, রেল বেসরকারীকরণের বিরুদ্ধে মেদিনীপুর স্টেশন ম্যানেজারের নিকট ডেপুটেশন দিল এসইউসিআই কমিউনিস্ট দল। অস্বাভাবিক দেরিতে মেদিনীপুর হাওড়া রুটের ট্রেনগুলির দেরিতে চলা, পূর্ব ঘোষণা ছাড়াই বিভিন্ন ট্রেন বাতিল করে দেওয়া, রেল বেসরকারীকরণের বিরুদ্ধে মেদিনীপুর স্টেশন ম্যানেজারের নিকট ডেপুটেশন দিল এসইউসিআই কমিউনিস্ট দল। ভবানী চক্রবর্তীর নেতৃত্বে 3 জনের প্রতিনিধি দল স্টেশন ম্যানেজারের নিকট ডেপুটেশন জমা দেন। স্টেশন ম্যানেজার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিয়েছেন। ভবানী চক্রবর্তী জানান, রেলের বিভিন্ন দাবি নিয়ে আমাদের গণস্বাক্ষর কর্মসূচি চলছে। আগামী 27শে ফেব্রুয়ারি খড়গপুর ডিআরএম দপ্তরে গণবিক্ষোভের কর্মসূচি রয়েছে। এই গণবিক্ষোভ সর্বস্তরের জনগণকে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআই এর রিপোর্টে দিব্যেন্দু অধিকারী ও ভারতী ঘোষের নাম। দুর্নীতি নিয়ে সিবিআই এর রিপোর্টে দিব্যেন্দু অধিকারী ও ভারতী ঘোষের নাম। এই নিয়ে তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলি বলেন, তারা সুপারিশ করেছিলেন যখন তারা তৃণমূলে ছিলেন। তৃণমূলের বহু লোকই এই কাণ্ডটা করেছেন। কেন? তৃণমূলের উপর মহল থেকে বলেছিল, আমরা চাকরি বিক্রি করছি, যারা কিনতে চাও তারা নাম পাঠাও। তারা হয়তো করেছে। হলদিয়ায় ভারতীয় মজদুর সংঘের অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করেন অভিজিৎ গাঙ্গুলি। উচ্চ আদালতের নির্দেশে সিবিআই তদন্ত করছে। প্রমাণ যদি হয় যে সাজা দেওয়া হবে, মাথা পেতে নেব। হলদিয়া ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে শ্রমিক সমাবেশে যোগ দেন তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী। বক্তব্য রাখতে গিয়ে দিব্যেন্দু বলেন, আমার অতীত ভুলে যান, আমি এখন সাধারণ কার্যকর্তা একজন। আমার পদের কোনো প্রয়োজন নেই, লোভ নেই। এবং যখন আপনি দায়িত্ব সামলেছেন, নিয়োগ দুর্নীতি মামলাতে আপনি একাধিক জাজমেন্ট দিয়েছেন এবং সেক্ষেত্রে যারা ভুক্তভোগী তারা কিছুটা আশার আলো দেখেছিল। তো সম্প্রতি দেখা গেল যে সিবিআই আদালতের যে চার্জশিটের সঙ্গে যে রিপোর্ট জমা দিয়েছে, সেখানে কারা কারা সুপারিশ করেছিল তার একটা তালিকাও তিনি দিয়েছেন এবং দেখা যাচ্ছে যে সেখানে বেশ কয়েকজনের মধ্যে ভারতী ঘোষ, যিনি এখন বিজেপি নেত্রী রয়েছেন, দিব্যেন্দু অধিকারী, তারও নাম রয়েছে। এটা নিয়ে কি বলবো? এটা নিয়ে বলবো যে এখন থাকাকালীন তো তারা কোনো সুপারিশ করেননি। তারা সুপারিশটা করেছিলেন যখন তারা তৃণমূলে ছিলেন। তৃণমূলে বহু লোকই এই কাণ্ডটা করেছিলেন। কেন না, তৃণমূলের ওপর মহল থেকে এটা এসেছিল যে আমরা চাকরি বিক্রি করছি, তোমরা যারা যারা চাকরি কিনতে চাও তারা নাম পাঠাও। ঠিক আছে, সেইটাকে ধরে নিয়ে তারা হয়তো করেছেন। অনেকে অস্বীকারও করেছেন যে আমি এরকম কিছু করিনি। তো আমি অস্বীকারের দিকটা এক্ষুনি যাচ্ছি না। প্রাইমা ফেসি যদি আমি ধরেই নিই যে কেউ কেউ করেছিলেন, তাহলে তারা তৃণমূলের নির্দেশেই করেছিলেন। সুতরাং আজকে তৃণমূল বলতে পারে না যে তারা তো আজকে বিজেপিতে আছে। বিজেপিতে থেকে তারা কিছু করেননি। তৃণমূলের থাকাকালীন তারা যদি কিছু করে থাকেন তাহলে তৃণমূলের থাকাকালীনই করেছে। আপনার যেটা আগেও আপনি বললেন যে আপনি যে সাংসদ ছিলেন বা সেটা পরিচয় তুলে যে কোনো আন্দোলনে আপনাকে ডাকলে আপনাকে সেখানে পাওয়া যাবে। সাংসদটা বড় জিনিস নয়, মানুষ পদের লোভে কি রাজনীতি করে। আজ আমার পদ নেই, তা বলে আমি মনে করবো না আমি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা। সেখানে তো বিরোধীরা একটা ভাবে যে যেহেতু নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দিব্যেন্দু অধিকারীর নাম জড়িয়ে গেছে, তারপরে তো আমি রাস্তায় ঘুরছি, বকছি দিয়ে ঘুরছি। ক্লিন চিট করার জন্য না না না, কোনো ক্লিন চিটের প্রশ্নই নেই। ক্লিন চিট কেন দেবে? যদি আমি সুপারিশ করে থাকি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হাইকোর্টের মনিটরে গোটাটাই হচ্ছে।
হাইকোর্টে যারা বিচারক, মাননীয় সম্মাননীয় বিচারক থাকেন, তারা কখনো আমাকে রিল্যাক্সেশন দেবেন না, সে যত বড় মাপের মানুষ হোক না কেন। অতএব এটাকে নিয়ে বেশি ঘাঁটবেন না। আপনারা ঘাঁটছেন, আপনাদের ওই সংবাদ তৈরি করা আর রস দিয়ে একটু মিষ্টির মতো করে খাইয়ে দেওয়ার অভ্যাস আছে। আমি হতে গেছি, আমি খুব খুশি। সংবাদের শিরোনামে ছিলাম না, গতকাল আবার আজকে দেখি প্রথম পাতায় আমার নাম। আমি খুব খুশি। এরকম যদি মাঝে মাঝে আসে আরো ভালো লাগে। নিয়োগ পোর্টাল প্রতি বছর উরস উৎসবে দুই বাংলার মিলনস্থল হয়ে ওঠে মেদিনীপুর। বাংলাদেশ থেকে বিশেষ ট্রেন আসে, এবার অবশ্য সেই ট্রেন আসেনি। 124 বছরে এমন ছন্দ পতন, এ নিয়ে পঞ্চমবার। প্রতি বছর উরস উৎসবে দুই বাংলার মিলনস্থল হয়ে ওঠে মেদিনীপুর। বাংলাদেশ থেকে বিশেষ ট্রেন আসে, এবার অবশ্য সেই ট্রেন আসেনি। 124 বছরে এমন ছন্দ পতন, এই নিয়ে পঞ্চমবার। বাংলাদেশ থেকে বিশেষ ট্রেনে তীর্থযাত্রীরা শহরের মিয়া বাজারে জোড়া মসজিদে সুফি সাধকের মৃত্যুবার্ষিকীতে আসেন। হযরত মুহাম্মদের 33তম বংশধরের মাজার রয়েছে এখানে। সেই 1902 সাল থেকে এই ট্রেন আসছে। ট্রেনে 2000-এরও বেশি পুণ্যার্থী থাকেন। এবার 4 ফাল্গুন 17 ফেব্রুয়ারি উরস উৎসবের আয়োজন হয়েছে। বসবে মেলাও। তবে বাংলাদেশে অস্থির পরিস্থিতির জেরে উরস স্পেশাল ট্রেন আসে। এর আগে 1965, 1971, 2021, 2022 সালে ট্রেন আসেন। 2021, 2022-এ আসেনি করোনা পরিস্থিতিতে। আর 1965, 1971 সালে আসেনি মুক্তিযুদ্ধের জেরে। অ্যালুমিনিয়ামের বাসরপত্র, মাদুর, ক্ষীরের গজা, মিহিদানা ইত্যাদি কিনে নিয়ে যান বাংলাদেশ থেকে আগত পুণ্যার্থীগণ। ফলে দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রভাব পড়ত। কিন্তু এবছর ট্রেন না আসার ফলে কিছুটা প্রভাব পড়েছে অর্থনীতিতেও। তবে ট্রেন না এলেও উরস উৎসব হচ্ছে, বসেছে মেলাও। চাদর ছুবেন না। আচ্ছা আচ্ছা, এদিকে আছে। ওখানে ওইখানটা দেখ, ঢুকতে পারবেন না, ওটা ঢুকার জায়গা নেই, আর ওই জায়গা। आज साल की तरफ इस साल ट्रेन नहीं है, तो मेला का क्या स्थिति? मेला का स्थिति तो मेला तो नहीं बोलेंगे हम लोग तो इसको उर्स शरीफ बोलते हैं। तो हम लोग का मौला पाक जिनके नाम पे उर्स होता है, हजरत सैयद साहब मुर्शिद अली अल कादरी अल बगदादी अल हुसैनी, उन्हीं के उर्स या आज के दिन में 124th डेथ एनिवर्सरी या उर्स पाक इस बार मिदनापुर शरीफ में हो रहा, जिसका सुपरविजन करते हैं जो गद्दी नसीन हम लोग के जो पीर साहब हैं अभी, सैयद शाह यासूब अली अल कादरी अल बगदादी अल हुसैनी कार, उनके सुपरविजन में इस बार भी बहुत अच्छी तरीके से उर्स तो हो रहा। लेकिन हम लोग को ये बात मालूम भी है, जो हर साल इस उर्स को सामने रख करके बांग्लादेश से एक स्पेशल ट्रेन आता है। ऑल ओवर इंडिया तो आदमी तो आते ही हैं, बांग्लादेश आता है, या तो इंटरनेशनल बहुत सारे कंट्री से भी यहाँ आदमी आते हैं ये उर्स में। तो इस बार इंडिया का जो मतलब क्या बोलेंगे, जो आपका एक्सटर्नल अफेयर्स का जो उन लोग का जो पॉलिसीज है, इसमें शायद बांग्लादेश को इस बार वीजा नहीं मिला होगा या ट्रेन का परमिशन नहीं मिला होगा, तो शायद उन लोग इस बार नहीं आ पाए। तो हम लोग मिदनापुर टाउन में जो रहते हैं, हम लोग के लिए सचमुच एक बहुत दुख की बात है, खराब भी लग रहा, जो हम लोग हर साल उन लोग को आते थे, हम लोग उन लोग को रिसीव करते थे, एक साथ यहाँ उर्स मेला होता था, मतलब हर पिलग्रिम्स यहाँ आकर के बाबा का दरगाह में हाजिर भी होते थे। तो इससे एक अच्छा फीलिंग होता था, अच्छा लगता था हम लोग को। সংবাদ এই পর্যন্ত। নমস্কার।